আসসালামু আলাইকুম। ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব কর্তৃক আজকের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই দলেরই বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি পাবলিক স্পিকিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন, সরকারি দল হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করছেন টিম লুসিড। তার এর প্রধানমন্ত্রী হচ্ছেন আহসান রাফি, অর্থমন্ত্রী মায়েশা মার্শিয়াত এবং সংসদ সদস্য হচ্ছে মহিউদ্দিন নোবেল। এবং আমাদের সাথে যে আরেকটি দল যুক্ত হয়েছেন, অর্থাৎ ফার্মেসি ডিবেট ক্লাব, আজকে এই সংসদের বিরোধী দল হিসেবে তারা থাকছেন। আহ নেতা হিসেবে থাকছেন মাহমুদুল হাসান মাহমুদ, উপনেতা হিসেবে থাকছেন মোহাম্মদ মেহেরাজ হোসেন মিজু এবং সংসদ সদস্য হিসেবে থাকছেন সানজিদা আক্তার। আমাদের সাথে আজকে দুজন বিজ্ঞ বিচারক আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরিচয় করে দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় ফারজানা চৌধুরী ম্যাম, এবং আমাদের সাথে আরো আছে শ্রদ্ধেয় আবু জুবায়েদ স্যার। স্যার এবং ম্যামকে অসংখ্য জানি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও তারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, জন্য আন্তরিকভাবে আমি এই মুহূর্তে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করছি আজকের বিতর্কটি শুরু করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বিজনেস ডিপার্টমেন্টে ফারজানা চৌধুরী, সিনিয়র লেকচারার বলছি। তো আমরা সবার পারমিশনে আমাদের ডিবেটিং ক্লাবের কনভেনারও শরীফ স্যারও এখানে উপস্থিত আছেন। আমরা মনে হয় সবাই শুরু করতে পারি, আমাদের সময় স্বল্পতার একটা বিষয় আছে। স্যার, আপনি কি বলেন? ম্যাম, স্যার মেবি আমাদের সাথে নেই, তার একটু ব্যস্ততা ছিল। আচ্ছা, আমাদের সাথে আরেকজন জাজ কোন স্যার আছেন? আমি ওই জায়গাটা একটু মিস করে ফেলি। আবু জুবায়েদ স্যার আমাদের সাথে আছেন। আচ্ছা আচ্ছা, আমরা আমরা স্যারেরও একটু পারমিশন নিয়ে নেই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুবায়েদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা স্যার আপনি পারমিশন দিলে আমরা তাহলে শুরু জি করি। জি জি, প্লিজ ক্যারি অন। জি। আর ছেলে মেয়েদের সবাইকে অগ্রিম অভিনন্দন। আমরা আজকে খুব সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করব বলে আমরা আশা করি। আমাদের ব্যবসা প্রশাসন এবং ফার্মাসি উভয় পক্ষকে অভিনন্দন। আমরা শুরু করি। ধন্যবাদ ম্যাম। আজকে বিতর্কে যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে, আমরা যতটা সংকটে তার চাইতে বেশি সংকীর্ণতায়। আমি আরেকবার বলছি, আমরা যতটা সংকটে তার চাইতে বেশি সংকীর্ণতায়। উক্ত উপস্থিত টপিকটির সরকারি দল হিসেবে আমাদের সাথে থাকছেন টিম লুসিড অফ ইএলএল, এবং বিরোধী দল হিসেবে আমাদের সাথে আছেন ফার্মা ডিবেট ক্লাব। তো আমি বক্তব্য না বাড়িয়ে মূল পর্বে চলে যেতে চাচ্ছি। আমি শুরুতেই আমন্ত্রণ জানাতে চাচ্ছি সরকারি দলের প্রধানমন্ত্রী জনাব আহসান রাফিকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। জনাব মাননীয় প্রধানমন্ত্রী, 4 মিনিট। জি, স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি। ডিজিটাল বাংলাদেশ নিয়ে গর্ববোধ করি, যেখানে কোনো সংকট নেই, কিন্তু রয়েছে কিছু সংকীর্ণতা এবং নিচু মানসিকতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই ছায়া সংসদে উত্থাপিত বিলটি হলো, আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতাই। প্রথমে আমি এর সংজ্ঞায়নে যেতে চাই। বাংলা একাডেমি ডিকশনারি অনুযায়ী সংকট বলতে আমরা বুঝি স্বল্পতা বা অভাব। এখানে আমরা অর্থনৈতিক সংকট, যা শিক্ষা, চিকিৎসা, খাদ্য থেকে শুরু করে বাংলাদেশের সকল সংকটের মধ্যে মূলে রয়েছে। বাংলা একাডেমির ডিকশনারি অনুযায়ী সংকীর্ণতা বলতে আমরা বুঝতে পারি সংকুচিত মনোভাব বা ইচ্ছার অভাব। এর দ্বারা আমরা বোঝাতে পারি আমাদের কাছে উপায় রয়েছে, কিন্তু আমরা আমাদের অপ্রশস্ত মনোভাবের দরুন আমরা সফলতা অর্জন করতে বাধাগ্রস্ত হচ্ছি, বাধার সম্মুখীন হচ্ছি। উক্ত বিষয় দ্বারা আমরা বুঝাতে চাই, বর্তমান সময়ে আমাদের দেশে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি কোনোভাবেই সংকট নেই। ঠিক আমরা স্বাধীনতার 50 বছর পরে আমাদের মানসিকতার কারণে অভিষ্ট লক্ষ্য থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছি এবং উন্নয়নের মধ্যে বাধার সম্মুখীন হচ্ছি। চলতি অর্থ বছরে 50,68,000 কোটি টাকার বাজেট হয়েছে, যেখানে 3,80,000 কোটি টাকা সরকার দেশ থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, আর জিডিপি হয়েছে 19.9%।
রিজার্ভ 43 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে 37.59%। মাথাপিছু আয় 1610 মার্কিন ডলার। এরপরেও কি আমরা বলতে পারি আমরা সংকটে রয়েছি? কোনোভাবেই না। মানব সম্পদ সূচকে 66 পয়েন্ট হলেও বাংলাদেশের অর্জন করেছে 72.9 পয়েন্ট। অর্থনৈতিক ভঙ্গুর সূচক হতে হবে 32 ভাগ বা এর কম, সেখানে বাংলাদেশে রয়েছে 24.8 ভাগ। আমাদের এই অর্জনের পরে গর্বের সাথে বলতে পারি আমরা সংকটের কারণে নয়, সংকীর্ণতার কারণে পিছিয়ে আছি। তথ্যসূত্র অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। বাজেটের দাম কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার সহ সব ধরনের ঔষধি পণ্যের। কৃষি যন্ত্রপাতির দাম কমানো হয়েছে। একই সাথে রপ্তানি নির্ভর শিল্প থাকার কারণে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের যে সকল পণ্য সামগ্রী তৈরির জন্য যে সকল ম্যাটেরিয়ালস দরকার সেসব আমরা কম দামে সরবরাহ করছি। শিক্ষা, চিকিৎসা, দরিদ্রতা হ্রাস, রপ্তানিমুখী শিল্পায়ন, 100-টিরও বেশি অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প থাকার পরও কিভাবে আমরা বলতে পারি আমরা অর্থনৈতিক সংকটে রয়েছি বা যে কোনো ধরনের সংকটে রয়েছি? পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল থাকার পরও কি আমরা কোনোভাবে বলতে পারি আমাদের সংকটে রয়েছে? এরপর 2020 সালে বাংলাদেশে চাউল উৎপাদনে তৃতীয় স্থান অর্জন করেছে। তথ্যসূত্র কৃষিমন্ত্রী মহোদয়ের প্রেস ব্রিফিং 13 আগস্ট 2020। 8 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ইউএসডিএ এর প্রতিবেদনে বলা হয়েছে 2019-20 অর্থ বছরে বাংলাদেশে মোট 3,58,50,000 টন চাল উৎপাদিত হয়েছে। তথ্যসূত্র যুগান্তর 20 ডিসেম্বর 2020। এরপরও 6.5 লাখ টন খাদ্য মজুত থাকার পরও দুর্যোগকালীন কৃত্রিম সংকট মোকাবেলা করার জন্য 5 লাখ টন খাদ্য সামগ্রী আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি এবং যা আমাদের সংকট তৈরির ঊর্ধ্বে রয়েছে। এছাড়া খাদ্যদ্রব্য সহজলভ্য করার জন্য টিসিবি ও খোলা বাজারে পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। ভিজিডি, ভিএসএফ, টিআর খাদ্য সহায়তা, পার্বত্য চট্টগ্রাম প্রকল্প সহ কাবিখা ইত্যাদির মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের সরকার। তাই আমরা উদারভাবে বলতে পারি আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা কোনোভাবে সংকটের মধ্যে নেই, আমরা সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার 50 বছরও আমাদের সংকুচিত মনোভাব উন্নত করতে পারেনি। বঙ্গবন্ধু তাই দুঃখ করে আজ থেকে 50 বছর আগে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমরা পেলাম চুরের খনি। 7 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? সেই জাতি আজও মনস্তাত্ত্বিকভাবে আধুনিক হতে পারেনি, মনস্তাত্ত্বিকভাবে উন্নয়ন করতে পারেনি। তাদের নিচু মানসিকতার দরুন আজও তারা উন্নয়নে বাধাগ্রস্ত করছে এবং দিন দিন পিছিয়ে যাচ্ছে, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। এখানে আমাদের ইতিবাচক ভাবে ভাবতে শিখতে হবে। একই সাথে বলতে চাই, তুর্কিরা সাধারণত বলে থাকে যে জাতি মানসিকভাবে যতটা সংকটে এবং যতটা সংকীর্ণ তাদের ভবিষ্যৎও ততটাই সংকীর্ণ। সেই সাথে আরো একটি প্রবাদ মনে পড়লো যে জাতি মানসিকভাবে উন্নত হতে পারেনি তা কখনোই উন্নত হতে পারবে না। তাই আজকে আমাদের এই ছায়া সংসদে উত্থাপিত বিষয়টি আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায়, আমাদের সংকীর্ণ মনোভাবের কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। অতএব আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় সেজন্য জোরদার দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার দলীয় প্রথম বক্তা খুব সুন্দরভাবে আজকের বিষয়বস্তুটিকে সংজ্ঞায়িত করে গেছেন এবং তার বক্তব্য রেখে গেছেন। বক্তব্যের আমি ডেকে নিতে চাইবো বিরোধী দলীয় নেতা জনাব মাহমুদুল হাসান মাহমুদকে। বিরোধী দলীয় নেতা, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞ বিচারক মন্ডলী ও প্রতিপক্ষ বন্ধুদের। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায়। সংকটের কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজ এই ছায়া সংসদে দাঁড়িয়ে বারবারই মনে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের সেই উক্তি, অভাব যখন দ্বার প্রান্তে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। মাননীয় স্পিকার, আপনি হয়তো ভাবছেন হঠাৎ এই উক্তি মনে পড়ার কারণ কি? কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মাননীয় স্পিকার, 7 দিনের লকডাউনের চাদরে ঢাকা বাংলাদেশের চিত্র হওয়ার কথা ছিল নীরব ও শুনশান। বাইরে বের হয়ে হোঁচট খাওয়ার কথা ছিল অদ্ভুত নিস্তব্ধতায়। কিন্তু আমরা কি দেখলাম মাননীয় স্পিকার? আমরা দেখেছি করোনার এই কঠিন সময়ে যখন ওয়ার্ল্ড মিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 6,44,439 জন এবং মৃতের সংখ্যা 9,318 জন। এই ভয়াবহ পরিস্থিতিতেও আমার দেশের মানুষ নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে থাকতে পারছে না, বরং করোনার ঝুঁকি নিয়েই তারা দলে দলে রাজপথে নেমে এসেছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, ক্ষুধায় কাতর হওয়া ব্যক্তি কোভিড-19 চিনে না, সে চিনে খাদ্য, সে চিনে অর্থ।
মাননীয় স্পিকার, আজ খাদ্য সংকট, অর্থ সংকটের কারণেই মানুষ লকডাউন না মেনে রাস্তায় নেমে এসেছে। নিউ মার্কেট, চকবাজার, সদরঘাটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুধু কি তাই মাননীয় স্পিকার, ফরিদপুরের সালতায় লকডাউন বিরোধী সংঘর্ষে একজন নিহত পর্যন্ত হয়েছেন। এই ঘটনাগুলি প্রমাণ করে সংকট কতটা প্রকট হলে মানুষ সংকীর্ণ হয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও কি সরকার দলীয় বন্ধুরা বলে যাবেন যে আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায়? মাননীয় স্পিকার, আমরা কখনো সংকীর্ণ ছিলাম না, এখনো নেই। প্রতিটি সংকটে আমাদেরকে সংকীর্ণ করে তুলেছে। অতএব সংকটে সংকীর্ণতার প্রধান কারণ। মাননীয় স্পিকার, আজ যদি ঘরে ঘরে খাদ্য সংকট, অর্থ সংকট না থাকতো, অবশ্যই সবাই লকডাউন মেনে ঘরে থাকতো, কারণ জীবনের মায়া প্রতিটি জীবেরই রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে নিয়ে যেতে চাই সেই সময়টিতে যখন করোনা মহামারী প্রথম বাংলাদেশে আঘাত এনেছিল। বিশ্বের স্বাভাবিক পথ চলা ও অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যখন কোভিড-19 বাংলাদেশে আঘাত হানে, 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ ছিল অনেকটাই অপ্রস্তুত এবং দিশেহারা। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার নজরুল ইসলাম ডায়েচে ভ্যালিকে বলেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্যের কর্মীকে স্যালুট জানাই। শুরুতে ডাক্তারদের কাছে আমরা পিপিই মাস্ক পৌঁছে দিতে পারিনি, সেই সংকটের কারণেই চিকিৎসকগণ বিপাকে পড়েছিলেন। এছাড়াও আমাদের প্রশিক্ষণের সংকট ছিল। মাননীয় স্পিকার, এটি ছিল 1 বছর পূর্বের সংকট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজ 7 এপ্রিল 2021 এসেও আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী গলাবাজি বা অনেক কিছু বলে গিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত তার সংকট কাটাতে পারেননি। আজও পর্যন্ত আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে 23 লাখ মাস্ক পৌঁছাতে তারা সক্ষম হয়নি। মাননীয় স্পিকার, দীর্ঘ 1 বছরেও তারা 23 লাখ মাস্ক এবং পিপি বরাদ্দ দিতে ব্যর্থ হয়েছে। সংকট আমাদের পিছু ছাড়েনি। জাতীয় দৈনিক যুগান্তর 7 এপ্রিল 2021 প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, করোনার দ্বিতীয় ওয়েভ শুরুর পর থেকেই হাসপাতালগুলোতে রেমডেসিভির ইনজেকশন, অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটরের মতো জরুরি সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের পিপিই মাস্ক ও আইসিইউ এর সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিকে টিকার সংকটের কারণে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিবর্গ দ্বিতীয় ডোজ নিতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে প্রথম ডোজও তার কার্যকারিতা হারাবে বলে অভিমত বিশেষজ্ঞদের। মাননীয় স্পিকার, যে মুহূর্তে চিকিৎসা সংকটের কারণে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 125 জন চিকিৎসক এবং 18 জন স্বাস্থ্যকর্মী মৃত্যুর সাথে আলিঙ্গন করেন, তখন আমার সরকার দল কিভাবে সংকীর্ণতাকে দায়ী করেন? মাননীয় স্পিকার, সেটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, এই বিষয়গুলো দ্বারা এটাই প্রমাণিত হয় যে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশের চারপাশে ঝাঁপড়ে ধরে আছে অসংখ্য সংকট, আর সেই সংকটেই আমাদের নিয়ে যাচ্ছে সংকীর্ণতার দুয়ারে। আর এজন্যই আমরা যতটা সংকীর্ণতায় তার চেয়ে বেশি সংকটে। সংগত কারণেই সংসদে উত্থাপিত গণবিরোধী বিলটি তীব্র বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে সকল শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা দেখতে পেলাম আমাদের মাননীয় তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি করোনা মহামারীর উদাহরণ টেনে খুব সুন্দরভাবে তার দলের পক্ষে এবং আজকে বিষয়বস্তুর বিপক্ষে কথা বলে গেছেন। তো আমাদের বিতর্ক প্রতিযোগিতার এই মুহূর্তে আমি সরকার দলীয় অর্থাৎ আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের। মাননীয় বক্তা, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্যগুলো পেশ করতে দেওয়ার জন্য। আমার বক্তব্য হলো যে আমাদের এই বাংলাদেশে আমাদের খাদ্য মজুদ রয়েছে 6,44,000 টন খাদ্য, এবং আমরা দেখতে পাই যে আমাদের কৃষি খাতে সরকার ভর্তুকি দিয়েছে 9,500 কোটি টাকা, কৃষি যান্ত্রিকরণে 3,220 কোটি টাকা, কৃষি অর্থায়নে 5,000 কোটি টাকা এবং নিম্ন আয়ের কৃষকদের পুনঃ অর্থায়নের স্কিমে দেওয়া হয়েছে আরো 3,000 কোটি টাকা। তাহলে আমরা কিভাবে করে বলবো যে আমাদের সংকট আছে? আমাদের সংকট নয়, আমাদের সংকীর্ণতা আছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে আমাদের খাদ্যের অভাব রয়েছে। আমাদের খাদ্যের অভাব নেই। আমাদের দেশে রয়েছে চোরের খনি। আমরা খাবার ঠিকই দিই, আমাদের খাবার ঠিকই দেওয়া হয়, কিন্তু খাবার চলে যায়, রিলিফের খাবার চলে যায় চোর ডাকাত বাটপারদের হাতে, এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি এবং তাদের তাদের যেন ঠিকঠাক মতো বিচার হয়, এবং আমরা সেটা আমরা দেখছি। এবং আমরা আরো বলতে পারি, আমাদের আরো কিছু খাত রয়েছে, যেরকম শিক্ষা এবং
আরো শিক্ষা খাত রয়েছে। আমাদের অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত বাজেটে শিক্ষা খাতে 87,620 কোটি টাকা বরাদ্দ রয়েছে। 2018-19 অর্থ বছরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের বরাদ্দ ছিল 22,466 কোটি টাকা। আর 2019-20 অর্থ বছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 24,041 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থ বছরের বরাদ্দ ছিল 24,888 কোটি টাকা এবং আগামী অর্থ বছরে প্রস্তাব করা হয়েছে 29,624 কোটি টাকা। তারপরেও আপনারা বলবেন যে আমরা সংকটের মধ্যে রয়েছি। দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে শ্রেণীকক্ষের উপস্থিতি বাড়ানোর জন্য। ঝরে পড়া ঠেকাতে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি মিড ডে মিল যেটা আমরা চিনি সেটাও করা হয়েছে। পৌর এলাকা বাদে অবশিষ্ট 73% এলাকার জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে। ছাত্রছাত্রীদের মাসে 25 টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়। প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মাসে 100 টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 150 টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়েছে। এবার আসি আমাদের করোনা পরিস্থিতিতে। আমি আপনার একটা কথা বলে শুরু করতে চাই। বিধিরই ঠিক নেই আমাদের, আমরা আবার স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমাদের মন মানসিকতাই রয়েছে সংকীর্ণতা। যেখানে আমরা দেখতে পাচ্ছি করোনা মোকাবেলায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী করোনা মহামারী মোকাবেলায় সরকার প্রায় 1,30,000 কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে নিম্ন আয়ের মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সমূহ 20টি প্যাকেজ মাধ্যমে 1,17,000 কোটি টাকা দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি কিছু সময় নিতে চাই আমার বক্তব্যটাকে শেষ করার জন্য। পাশাপাশি কোভিড-19 রোগীদের চিকিৎসা সরঞ্জামের ব্যয় রয়েছে 750 কোটি টাকা। বাকি অর্থ ব্যয় করা হয়েছে মৎস্যজীবী, পোল্ট্রি উদ্যোক্তাদের জন্য। এখানে আমার প্রতিপক্ষ বলেছেন যে আমাদের দেশে যে কিছু সংকট রয়েছে চিকিৎসা খাতে, যে ঠিকঠাক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না, সেখানেও রয়েছে দুর্নীতি। কিছু মানুষ আছে আমাদের সরকার দলের লোক সেজে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। যেরকম আমাদের মন মানসিকতার সংকীর্ণতা সেখানেই প্রকাশ পায় যখন আমরা দেখতে পাই যে আমাদের দেশের উচ্চবিত্ত কিছু লোকজন একটি সিন্ডিকেট তৈরি করেছে এবং দরকার ছাড়া তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের কাছে মজুত করে রাখছে। আমাকে আর 1 মিনিট আর 30 সেকেন্ড সময় দিলে আমার জন্য একটু ভালো হয় মাননীয় স্পিকার। আমি বলতে চাচ্ছি যে তাদের কারণে দেখা যাচ্ছে যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা ঠিকঠাক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না। এবং আমাদের দেশে বাংলাদেশে আমরা এনেছি এবং আমরা বাংলাদেশে ভ্যাকসিন এনেছি এবং যারা 40 বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে এবং আমরা আরো ভ্যাকসিন এনেছি। আমাদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এনেছে ভ্যাকসিন এবং আমরা নিশ্চিত করছি যেন বাংলাদেশের সকল মানুষ ভ্যাকসিন নিতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার বক্তব্যগুলো পেশ করতে দেওয়ার জন্য। আমরা দেখতে পেয়েছি আমাদের সরকার দলীয় দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে সরকারি বিভিন্ন অনুদান এবং উদাহরণ দিয়ে তার বক্তব্যের এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বিরোধী দল উপনেতা জনাব মেহরাজ হোসেন মেজুর কাছে। মাননীয় উপনেতা, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমার সরকার দলীয় বন্ধুদের কথাই মনে হচ্ছে তারা চোখ কান বন্ধ রেখে বাংলাদেশে বসবাস করছে। মাননীয় স্পিকার, এই সংকটে বাংলাদেশে প্রতিটি জায়গায় সংকট দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠছে। সেই জায়গায় আমার সরকার দলীয় বন্ধুদের সংকীর্ণতাকে দায়ী করা মানে উদরপিণ্ডি বুদর গাড়ে দেওয়া। মাননীয় স্পিকার, বর্তমানে করোনার আতঙ্ক প্রতিটি মুহূর্ত যেন তারা উড়ে বেড়াচ্ছে। এক একটা দিন পার করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থবির হয়ে পড়েছে কর্মসংস্থানের পথ, বাড়ছে অর্থ সংকট। করোনার আগে 60% মানুষ কর্মক্ষম হলেও কর্মে সক্ষম নতুন যোগ হওয়াদের মধ্যে অর্ধেকই থেকে যেত বেকার। এখন এমন অবস্থায় করোনার হানা যেন কিছুটা মরার উপর খাড়া ঘায়ের মতো।
বেসরকারি সংস্থা সিপিডির সূত্র মতে করোনায় 1,30,00,000 মানুষ কর্মসংস্থান ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সূত্র মতে করোনার আগে 15 থেকে 24 বছর বয়সী 100 তরুণের মধ্যে 12 জন বেকার থাকতো, কিন্তু করোনার কারণে তা 25 জনে গিয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে পুরনো প্রায় 27 লাখ বেকার তো রয়েছেই। এছাড়াও এদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সর্বোচ্চ। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিগ্রিধারী এমন বেকারের সংখ্যা প্রায় 4 লাখ। 2016 সালে ইউরোপীয় ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশে 47 ভাগ গ্র্যাজুয়েটি বেকার। এছাড়া প্রতি বছর 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করলেও তার 7% মানুষ কাজ পাচ্ছে, অর্থাৎ 2/3 মানুষ বেকারি থেকে যায়। করোনাকালে যে সংখ্যা বেড়েছে তা বলাই বাহুল্য। সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ডিআইডিএস এর সূত্র মতে দেশের শিক্ষিত যুবকের মধ্যে সম্পূর্ণ বেকার 33.32%। আন্তর্জাতিক শ্রম সংস্থার সূত্র মতে দেশে উচ্চশিক্ষিত বেকারের 10.7% বেকার। এছাড়াও বর্তমানে দেশে বেকারের সংখ্যা প্রায় 3 কোটি, যা কয়েক বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তাই আগামী দশকের মধ্যেই দেশের বেকারত্বের হার 39.40% হবে বলে ধারণা করেছে বিজ্ঞানীরা। কিন্তু কেন আজ এই সংকটের কবলে বাংলাদেশ? তার প্রধান কারণগুলো হলো সরকারের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, পর্যাপ্ত মূলধনের সংকট, কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণের সংকট, চাকরি নিয়োগ অধ্যাদেশ এবং উন্নত কৃষি ব্যবস্থার সংকট। এছাড়াও পুঁজি সংকট ও উদ্যোক্তা বান্ধব নীতির সংকটের কারণে ভঙ্গ হচ্ছে অনেক তরুণের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। এছাড়াও খাত ভিত্তিক প্রশিক্ষণের সংকট উদ্যোক্তা সৃষ্টির বড় বাধা। এমন অবস্থায় কি আমার প্রতিপক্ষ দল অন্ধের মতো জনগণের সংকীর্ণতায় দায়ী করবে চাকরি সংকটের জন্য? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে ছায়া শোষণ ত্যাগ করবে আমার প্রতিপক্ষ দল। মাননীয় স্পিকার, অন্যদিকে বাংলাদেশের সড়ক যথারীতি মৃত্যুপরীতে রূপ নিয়েছে। সড়ক ব্যবস্থাপনার কোনো মৌলিক পরিবর্তন হয়নি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যসূত্র অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি মাসে 406টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং তার মধ্যে 517 জন নিহত ও 659 জন আহত হয়েছেন। মার্চ মাসে দুর্ঘটনা ঘটেছে 409টি এবং তার মধ্যে 513 জন নিহত ও 598 জন আহত হয়েছেন। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আইন পাস হলেও যে তা বাস্তবায়নের সংকট ছিল তার সুস্পষ্ট প্রমাণ বিগত 2 মাসের এই রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন পেতেই প্রতীয়মান হয়েছে। তাছাড়া বাংলাদেশের চালক সংকট তো হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সূত্র মতে বাংলাদেশে যানবাহনের সংখ্যা প্রায় 45 লাখ, কিন্তু চালক সংখ্যা মাত্র 27 লাখ। প্রশিক্ষণবিহীন চালক ও পর্যাপ্ত সড়ক আইন এবং তার বাস্তবায়নের সংকটের কারণেই বেপরোয়াভাবে গাড়ি চালানো হচ্ছে ও অনিয়ন্ত্রিতভাবে ওভারটেকিং হচ্ছে, যার ফলে প্রতি বছরই ঝরে যাচ্ছে হাজার হাজার প্রাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে অজস্র পরিবার। সড়ক নিরাপত্তাহীনতার এসব তথ্য প্রমাণিত পাওয়ার পরও যদি সরকারি দল জনগণের সংকীর্ণতাকে দায়ী করে মাননীয় স্পিকার, তাহলে আমি স্পষ্ট চিত্রে বলতে চাই যে তারা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ প্রচেষ্টা করছেন। মাননীয় স্পিকার, যেখানে পুরো বিশ্বকে জানা যায় ইন্টারনেট এবং ডিভাইসের মাধ্যমে, সেখানে আমাদের দেশে রয়েছে উন্নত ডিভাইস ও পর্যাপ্ত ইন্টারনেটের স্পিডের সংকট। ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকরারের এক প্রতিবেদন বলছে মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বের 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 136 নম্বরে। এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট 175টি দেশের মধ্যে বাংলাদেশ 96 নম্বর অবস্থান করছে। এছাড়াও ইন্টারনেট স্পিড কমে যাওয়া এবং যখন তখন ইন্টারনেট চলে যাওয়ার কারণে মানুষ যে প্যাকেজগুলো কিনেন তার বেশিরভাগ অংশই তারা ব্যবহার করতে পারেন না। উপরন্তু মোবাইল ডাটা প্যাকেজগুলোর চড়া মূল্য, যা সরকার কখনোই নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন ইন্টারনেট ব্যবহারের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা। এমত অবস্থায় এই দুর্বল ইন্টারনেটের গতির জন্য কি সরকার দল জনগণের সংকীর্ণতা দায়ী করবে মাননীয় স্পিকার? প্রশ্নটা এই ছায়া সংসদেই রেখে গেলাম। পরিশেষে বলা যায় যে একদিকে সরকারের পরিকল্পনা ও পর্যাপ্ত উদ্যোগের সংকট ও অন্যদিকে জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা সরবরাহের সংকট। এক কথায় বলা যায় যে এ যেন শাখের করাতে বাংলাদেশ। তাই মাননীয় স্পিকার, আমি ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বক্তা। আমরা দেখতে পেয়েছি আমাদের বিরোধী দলীয় দ্বিতীয় বক্তা খুবই সুন্দরভাবে তিনি বেশ কিছু জিনিস তার বক্তব্যের মধ্যে, যেমন করোনা মহামারী, বর্তমান বাংলাদেশের বেকারত্ব ঘটনা এবং তথ্য প্রযুক্তি নিয়ে প্রশ্ন রেখে গেছেন, এবং এর জন্য তিনি সরকারি বিভিন্ন নীতি করে গেছেন এবং সরকার দলের কাছে বিভিন্ন প্রশ্ন রেখে গেছেন। তো আজকের এই বিতর্কের এই পর্যায়ে আমি সরকার দলীয় শেষ বক্তা অর্থাৎ সরকার দলীয় সংসদকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে ফুল কথা করার জন্য। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিরোধী দল আমাদের প্রস্তাবের কি বিষয়টা সেটাই বুঝতে পারেনি। মাননীয় মডারেটর, আমাদের
আজকের প্রস্তাবে জাতীয় জীবন অগ্রগতির অন্তরায় হিসেবে আমরা দেখিয়েছিলাম জাতীয় জীবনে অগ্রগতির অন্তরায় হিসেবে সংকীর্ণতাই মূল কারণ। মাননীয় মডারেটর আমাদের বিপক্ষ দল বারবার একটি কারণে দেখিয়ে গিয়েছেন, একটি সংকটই দেখিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে কোভিড-19। মাননীয় মডারেটর, এই কোভিড নিয়ে শুধুমাত্র বাংলাদেশ সমস্যা নয়, মাননীয় মডারেটর একটা বিশ্বময় সংকট। মাননীয় মডারেটর, আমরা এখানে দেখেছি উন্নতিশ এই করোনা মহামারী অর্থাৎ এই সংকটটাকে মাননীয় মডারেটর এই সংকটটার সাথে পাঞ্জা লড়তে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সেই তুলনায় আমরা একটি তৃতীয় বিশ্বের কান্ট্রি হিসেবে আমরা সফলতা স্বাক্ষর রেখেছি। মাননীয় মডারেটর, আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে আমরা দেখি এই করোনা মহামারীতে উন্নত বিশ্ব বলতে আমরা যেগুলোকে বুঝি সেটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। মাননীয় মডারেটর, আমেরিকার মধ্যে আমরা দেখেছি 4,05,50,000 আক্রান্ত। মাননীয় মডারেটর, তার মধ্যে 5,50,000 মৃতের সংখ্যা। মাননীয় মডারেটর, ইউরোপের যদি কোনো কান্ট্রি হিসেবে আমরা দেখি, সেটা দেখি আমরা হচ্ছে কানাডা। মাননীয় মডারেটর, সেখানে দেখেছি 10 লাখ করোনা মহামারীতে আক্রান্ত এবং 23,000 মৃত্যুবরণ করেছেন। সেই কিন্তু মাননীয় মডারেটর, পক্ষান্তরে আমরা বাংলাদেশের যদি করোনা মহামারীতে সংখ্যা দেখি, সেখানে হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে কম, যেখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 9,380 হচ্ছে আমাদের মৃতের সংখ্যা। মাননীয় মডারেটর, এবার আসি মাননীয় মডারেটর, একটা দেশের যদি জাতীয় অগ্রগতি এবং উন্নতির শিখর যদি আমরা দেখি, তবে সে দেখতে হবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন। মাননীয় মডারেটর, আমি কি কিছুক্ষণ 20 সেকেন্ড সময় পেতে পারি? মাননীয় আপনি বলুন। মাননীয় মডারেটর, আমার আমার প্রধানমন্ত্রী এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের বলে গেছেন আমাদের চিকিৎসা খাতে কি উন্নয়ন এবং করোনা মহামারীতে আমরা কি ধরনের প্রতিপক্ষ অবলম্বন করেছি। মাননীয় মডারেটর, আমি দেখিয়ে যাব আমাদের শিক্ষা খাতে কি উন্নতি, কি আমাদের সংকট আছে, কিংবা আমাদের কি ধরনের করণীয় কি ছিল। মাননীয় মডারেটর, আমরা দেখেছি আমাদের শিক্ষা খাতে, প্রাথমিক শিক্ষা খাতে আমাদের যে বাজেট দেখেছি বর্তমান চলতি অর্থ বছরে, সেখানে দেখেছি আমরা 24,041 কোটি বাজেট রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের জন্য, যা ছিল গত শিক্ষা বর্ষের চেয়েও 2% বেশি। মাননীয় মডারেটর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি 5,700 কোটি, যা ছিল গত অর্থ বছরের 1% বেশি। কিন্তু মাননীয় মডারেটর, এই যে আমাদের বাজেটের পরিমাণে শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি না সেই তুলনায় সে অগ্রগতি এবং অগ্রযাত্রা। এর কারণ মূলত কারণ ছিল হচ্ছে কোচিং ব্যবসা এবং হচ্ছে প্রশ্ন ফাঁস এবং হচ্ছে স্কুল কমিটির সিন্ডিকেট। মাননীয় মডারেটর, এই যে একটা শিক্ষকদের দ্বারা কোচিং ব্যবসা এবং শিক্ষার্থীদের দ্বারা কিংবা কিছু অসাধু শিক্ষকদের প্ররোচনায় যে প্রশ্ন ফাঁস হচ্ছে, এটার ক্ষেত্রে কি আদৌ সংকট দায়ী নাকি মাননীয় মডারেটর আমাদের চিন্তা শক্তি এবং সচেতনতাই হচ্ছে দায়ী? মাননীয় মডারেটর, কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন যে এই পৃথিবীতে যা কিছু চির কল্যাণ এবং মহান এবং কল্যাণকার, অর্ধেক তার করেছেন নারী, অর্ধেক তার নর। মাননীয় মডারেটর, এই যে একটা দেশের জনসংখ্যার অর্ধ জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে যদি আপনার বক্তব্যটি শেষ করার অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পেয়েছি তৃতীয় বক্তা অর্থাৎ সংসদ সদস্য করোনা মহামারীর বিপক্ষে বাংলাদেশের সফলতা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার বক্তব্য সাজিয়েছেন এবং খুব সুন্দরভাবে তা উপস্থাপন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের গঠনমূলক বক্তা অর্থাৎ
বিরোধী দলীয় তৃতীয় বক্তা সানজিদা আক্তারের কাছে। মাননীয় সংসদ সদস্য, আপনার ধন্যবাদ মাননীয় মডারেটর। বাংলাদেশের সংকট এত বেশি যা বলতে গেলে যেন শেষই হতে চায় না। খাদ্য সংকট নিয়ে যদি বলতে যাই, জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির উর্বরতা কমে গিয়েছে এবং তার জন্য দায়ী কলকারখানা এবং সদ্য গড়ে ওঠা উর্বর জমিতে দালান কোঠা, যার ফলে কৃষিকাজে বিরাট সংকট তৈরি হয়েছে। এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তি দেশের সকল স্থানে ঠিকমতো প্রয়োগ হচ্ছে না। এসব দিক বিবেচনায় নিয়ে আসলে দেখা যায় খাদ্যদ্রব্য অনেক সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে। করোনাকালীন সময়ে খাদ্য আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। গম, মসুর, ছোলা, মটর, চিনি ও প্রধান উল্লেখযোগ্য হিসাবে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, যার ফলে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি লাভ করে এবং খাদ্য সংকট লক্ষ্য করা যায়। আমার প্রতিপক্ষ দল বলে গেছেন যে আমাদের দেশে খাদ্যের মজুদ আছে, খাদ্যের কোনো অভাব নেই। তাহলে আমাদের দেশে কিভাবে খাদ্য কোনো অভাব নেই যখন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হয়? বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে খাদ্য সংকট দেখা যায়। উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সংকট মোকাবেলা সম্ভব, তবে এই ধরনের প্রযুক্তি আমাদের দেশে প্রচুর নেই। যদিও অনেক ক্ষেত্রে কৃষি প্রযুক্তি এগিয়ে, তবুও প্রাকৃতিক দিক থেকে খাদ্য সংকট যুগ যুগ ধরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা শিক্ষার সংকট নিয়ে বলি, শিক্ষা ব্যবস্থার প্রধান সমস্যা হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার কারণে শিক্ষাক্ষেত্র ছেড়ে ছেলেদের কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে এবং মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। জনসংখ্যার তুলনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম। আমাদের দেশে এসব সমস্যার কারণে শিক্ষা গ্রহণ বিরাট সংকটে পড়েছে। উন্নত দেশসমূহ লক্ষ্য করলে দেখা যাবে তারা ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হয়। গুণীজনেরা বলে গেছেন পুঁথিগত শিক্ষা আর পর হতে ধন নহে, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বইভুক্ত পর্যন্ত সীমাবদ্ধ, যার ফলে শিক্ষায় আগ্রহ কমে যায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া অপরিহার্য, যা ব্যবহারিক শিক্ষার মাধ্যমে সম্ভব। এখানে যথাযথ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার সংকট। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোচিং নির্ভরতার দৌরাত্ম্যে পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে বেসরকারি গবেষণা সংস্থা ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন বা ক্যাম্পে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা রাশেদ কে চৌধুরী বলেছেন, কোচিং এর চাহিদা তৈরি হয়েছে, সেটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই পরীক্ষা এবং নম্বর কেন্দ্রিক হয়ে গেছে, ফলে এর পেছনে সবাই ছুটছে। উচ্চতর পর্যায়ে যাবার আগে একজন শিক্ষার্থীকে 4টি পাবলিক পরীক্ষা দিতে হয়, যা পৃথিবীর কোনো দেশেই নেই। তাদের গবেষণা বলছে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার আগে 86% শিশু শিক্ষার্থীরা কোচিং এ যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর অনুপাত বেশি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা 60 থেকে 70 জন। এমন অবস্থায় শ্রেণীকক্ষে পাঠদান দিয়ে ফুলিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের তথ্যসূত্র বিবিসি নিউজ। আমাদের প্রতিপক্ষ দল বলে গেছেন আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো সংকট নেই, তাহলে এগুলো কি সংকট নয়? মহামারী করোনার গত বছর 17 মার্চে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ হয়, যার ফলে নিমিষে চলমান শিক্ষা খাতে গতিটা অনেকটা থমকে গেছে। সংসদ টেলিভিশনে প্রাথমিক শিক্ষা সম্প্রচারিত হলেও মাত্র 52% শিক্ষার্থী তা সেই ক্লাস করতে সম্ভব হয়। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু করলেও শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ইন্টারনেট ও ডিভাইসের সংকট অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশের শিক্ষা ব্যবস্থা করোনার মধ্যে একদম থেমে না গেলেও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা সংকটে আছে। নারী ও শিশু নির্যাতন নিয়ে যদি বলি, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি প্রণয়ন করা হয়েছিল 2000 সালে। 21 বছরেও এই আইনের কোনো বিধিমালা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে অপরাধ ও বিচার সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে ব্যাখ্যা বা সুনির্দিষ্ট গাইডলাইন থাকে বিধিমালায়, যা আইনে থাকে না। আইনজীবীদের মতে বিধিমালা না থাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় এক এক বিচারক এক একভাবে বিচার করে। তাছাড়া নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা বলেছেন বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকলেও তদন্তের ব্যাপারে বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। এছাড়াও দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে তদন্তের দুর্বলতার প্রভাব বিচারের ক্ষেত্রে পড়ে। আমাদের প্রতিপক্ষ দল বলে গেছেন যে তাদের চুরি এবং অন্যান্য ক্ষেত্রে তারা আইন প্রণয়ন করছেন এবং তারা দেখছেন, তাহলে তারা যদি দেখেই থাকেন তাহলে এত সব সংকট কিভাবে থাকে? আইনের যথাযথ প্রয়োগই হচ্ছে না। যদি একটু সময় দেওয়া হয়। সদস্য চিন্তা করে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন, গত 10 বছরে তারা প্রায় 300টি ধর্ষণের মামলায় আইনি সেবা দিয়েছেন, কিন্তু বেশিরভাগ মামলারই বিচার শেষ হয়নি। সাক্ষীদের নিরাপত্তার সংকট, সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার গাফলতি এবং এর কোনো জবাবদিহিতাও নেই। তথ্য বিবিসি নিউজ। যেখানে
একটি দেশের আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপের সংকট রয়েছে, সেখানে কিভাবে সংকীর্ণতার কথা তারা বলে? মাননীয় স্পিকার, সকল ক্ষেত্রেই কেবল সংকটই স্পষ্ট ফুটে উঠেছে, সুতরাং সংকীর্ণতা নয়, সংকটই বড় সমস্যা। আপনার কাছে অনুরোধ, এই প্রস্তাব কোনোভাবেই যাতে পাস না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আপনার মাধ্যমে সবাইকে। সংক্ষিপ্ত প্রশ্ন। এর মাধ্যমে আমাদের আজকের গঠনমূলক পর্বের বক্তব্য শেষ হলো। অর্থাৎ আমরা দেখতে পেরেছি যে আমাদের মাননীয় বিরোধী ভাবে আমাদের যে সংকট সেটিকে ফুটিয়ে তুলেছেন এবং বিভিন্ন আইন প্রয়োগ বা আইনের যে সংকটগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একটা জিনিস লক্ষণীয়, আমরা যে সরকারি দল এবং বিরোধী দল দুই দলের বক্তারাই খুব সুন্দরভাবে করোনা মহামারীর যে প্রভাব সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ বৈশ্বিক করোনা মহামারীতে যে আমরা সবাই প্রভাবিত সেটি কিন্তু সুস্পষ্ট। না করে আমি এখন শেষ করে পর্বের প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় দলনেতা মাহমুদুল হাসান মাহমুদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি সরকার দলীয় দলের সাংসদ এমপি সাহেবের। উনি বলে গিয়েছেন আমরা শুধু কোভিড নিয়ে কথা বলেছি। আমরা শুধু কোভিড নিয়ে কথা বলিনি মাননীয় স্পিকার, শিক্ষা, যোগাযোগ, নারী নিপীড়ন ও পরিবহন সহ সামগ্রিক অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি। মাননীয় স্পিকার, সরকার দলীয় বাণিজ্যমন্ত্রী বলেছেন তাদের কোনো সংকট নেই, চিকিৎসা থেকে শুরু করে সব জায়গায় তাদের স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 2020 সালের 15 এপ্রিল কেন তাহলে মানবিক ডাক্তার মঈনুদ্দিন খানকে শুধুমাত্র একটি আইসিইউ এর কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল? কেন সিলেটের কোথাও আইসিইউ পাওয়া যায়নি? উনি কি এটাকে বলবেন যে এটা হচ্ছে সংকীর্ণতা? এটা সংকীর্ণতা ছিল না মাননীয় স্পিকার। অবস্থার দৃষ্টি এবং প্রথম আলোর রিপোর্ট, বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী সিলেটের সেদিন কোনো আইসিইউ ছিল না মাননীয় স্পিকার, এবং একটি অ্যাম্বুলেন্স সেবাও তিনি পাননি মাননীয় স্পিকার। এটা উনি কোন সংকীর্ণতা দিয়ে, এটাকে উনি কিভাবে সংকীর্ণতা বলবেন? এটা আমি ওনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, সংকটের চাদরে মোড়ানো চারপাশ দেখেও না দেখার ভান করে এখনো সংকীর্ণতার ভিত্তিহীন বুলি আওড়ানো সরকারি দলকে দেখে মনে হচ্ছে ওনারা তর্কের খাতিরে তর্ক করতেই এসেছেন, যুক্তির খাতিরে সমাধান করতে আসেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের চোখ অন্ধ, তাদের বিবেকের দরজা বন্ধ। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারাও আজ পরাজয়কে বরণ করে নেওয়ার সিদ্ধান্ত সংকটে ভুগছেন। যেখানে করোনায় সৃষ্ট সংকটের কারণে 30 লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে, যেখানে শিক্ষা ব্যবস্থার সংকটের কারণে 47% শিক্ষিত বেকারের নীরব কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে, যেখানে উদ্যোক্তা বান্ধব নীতির সংকটের কারণে হাজারো তরুণ উদ্যোক্তার স্বপ্ন নিঃশেষ হয়ে গিয়েছে, যেখানে আইসিইউ সংকটের কারণে ডাক্তার মঈন খানের মতো চিকিৎসককে অকালে প্রাণ দিতে হয়েছে, সেখানে আমার সরকারি দল কিভাবে সংকীর্ণতাকে দায়ী করবেন তা জেনে ছায়া সংসদ ত্যাগ করতে চাই। মাননীয় স্পিকার, আজ যখন উন্নত শিক্ষা ব্যবস্থা সংকটের কারণে প্রাথমিক শিক্ষা সমাপনের আগেই 86% শিশু কোচিংমুখী হচ্ছে, আজ যখন আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকার কারণে লক্ষ শিক্ষিত বেকার কাজ না পেয়ে ফে করে ঘুরছে, তখন এই ব্যবহারিক শিক্ষার সংকটকে উনি কোন দৃষ্টি থেকে সরকারি দল সংকীর্ণতা বলবেন প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, আমার সাংসদ বলে গিয়েছেন নারী নির্যাতনের ব্যাপারে। মাননীয় স্পিকার, 2000 সালের আইনটি এখনো পর্যন্ত কেন ধর্ষণ রুখতে পারছে না? এখানেও কি সরকারি দল সংকীর্ণতার কথাই বলবেন? কখনো না মাননীয় স্পিকার। যদি আজ প্রতিটি আইনের বিধিমালা সংকট না থাকতো, যদি আজ সাক্ষীর নিরাপত্তা সংকট না থাকতো, তাহলে 21 সালে এসে ফেনীর নুসরাত, মুগদার হাসি বেগম ও নাস শাহিনুরের মতো শত শত মা বোনকে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই আইন প্রয়োগের সংকট আর সময় দিতে পারছি না, আপনার বক্তব্যটি এখানেই শেষ করতে। 5 সেকেন্ড সময় দাবি করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া মধ্য দিয়ে আজ এই ছায়া সংসদে প্রমাণিত হয়েছে যে সংকটই সংকীর্ণতার স্রষ্টা এবং সংকটেই প্রতিটি সংকীর্ণতাকে সৃষ্টি করে আসছে। অতএব আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায় আজকের এই উত্থাপিত বিলটি তীব্র বিরোধিতা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বক্তব্যের এই পর্যায়ে আমি চলে যাচ্ছি সরকারি দলীয় প্রধানমন্ত্রী জনাব আহসান রাফি আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় এই ছায়া সংসদে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাই আমাদের বিরোধী দলীয় নেতা তিনি বারবার একটি কথাই বলে গিয়েছেন, যেসব
সম্পূর্ণভাবে আমাদের সাধারণ জনগণের মানসিকতাকেই দায়ী করে, অন্য কোনো কিছুকে নয়, আমাদের সংকটকে দায়ী করে না। কেননা আমরা যখন বলি করোনা সংকটকালীন সময়ে যে আমরা পান খাই আমাদের করোনা হবে না, আবার যখন বলি যে লকডাউন মানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া, বাঁশের নিচ দিয়ে মাথা দিয়ে যাওয়া, সেটা হচ্ছে লকডাউন, তখন আমরা সাধারণভাবে হাস্যকর ভাবে বুঝতে পারি যে লকডাউন দিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে কি ধরনের উন্নয়ন করা যাবে বা করোনা পরিস্থিতি মোকাবেলা করা যাবে। একই সাথে যখন পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে পিটিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না বা জনসমাগম থেকে মানুষকে বিরত রাখা যাচ্ছে না বা মাস্ক পরানো যাচ্ছে না, তখন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি এটা কেবল মানসিকতারই সমস্যা, এটা কোনো অর্থনৈতিক সংকট বা অন্য কোনো সংকট নয়। এরপর আমাদের বিরোধী দলীয় উপনেতা বলে গিয়েছেন বেকারের হার। বেকার সার্বজনীন পৃথিবীতে সব দেশেরই একটি পুরো পৃথিবীরই একটি সমস্যা, যেখানে আমাদের দেশে একটি বাড়ি একটি খামার প্রকল্প, ক্ষুদ্র ও মাঝারি ঋণের পরিমাণ বৃদ্ধি করানো হয়েছে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ক্ষুদ্র এবং মাঝারি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তবুও কিভাবে তারা বলে যায় যে এটা সংকট? এটা কেবল মানসিকতার কারণেই আমরা দায়ী করতে পারি না। এরপর আমরা দেখতে পাই দেশের রাস্তাঘাটে যে দেশের রাস্তাঘাট একাধিকবার বিক্রি করা হয়, একজন মানুষ দেশের মহাসড়ক পর্যন্ত বিক্রি করে দেয়, রাস্তা তৈরি হওয়ার নাম শুনলে সেখানে গিয়ে ঘরবাড়ি তৈরি করে, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে আমরা রাস্তা সঠিক তৈরি করতে পারছি না বা সে প্রকল্পের ব্যয় কমাতে পারছি না? এতে আমরা বুঝতে পারি যে আমাদের মানসিকতা কতটা নিম্নমানের। এরপর আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য বলে গেলেন আমাদের আমাদের শিক্ষা বিভাগে প্রচন্ড পরিমাণে দুর্বলতা রয়েছে। আমি তার জ্ঞাতার্থে বলতে চাই, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1,34,000 এবং একই সাথে সরকারিভাবে 65,000-এরও বেশি সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে না দেওয়া কি এটা সংকট বলবেন নাকি মানসিকতা বলবেন? একই সাথে যখন আমরা দেখতে পাই আমাদের দেশের নারীদেরকে বাল্যবিবাহ দেওয়া হয়, সরকারি আইন থাকার পরেও মেয়েদের বিবাহ হওয়ার, এটা কি এটা কি সংকট নাকি মানসিক সমস্যা? তিনি আরো বলে গিয়েছেন কোচিং সেন্টার, তারপর রাস্তা, সামাজিকভাবে আমাদের কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, কৃষি জমি বন্ধ করে বিল্ডিং দালান কোঠা তৈরি করা হচ্ছে। এটা কিসের সমস্যা বলবেন? এটা কি সংকট বলবেন নাকি এটার জন্য আপনি মানসিকতাকে দায়ী করবেন? এছাড়া তারা দেখিয়ে গিয়েছে আমাদের খাদ্য সংকট। আমরা বলতে চাই 2017 সালে হাওরে ফসল ঘাটতির কারণে 6 লাখ টন খাদ্য আমদানি করা হয়েছিল। সে সময় আর এরপর 2017 সাল, 2018 সাল এবং 2019 সালে কৃষকে পর্যাপ্ত পরিমাণে ধানের দাম পাননি, যার ফলে দেখা যায় তখন আবার দেখা যায় যে কৃষক নাকি না খেয়ে মরছে। অতএব আমরা বুঝতে পারি যে আমাদের খাদ্য সংকট নেই, আমাদের কোনো ধরনের শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে কোনো ধরনের সংকট নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে পিপি রয়েছে, আমরা পর্যাপ্ত পরিমাণে পিপির ব্যবস্থা করেছি, ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করেছি। একই সাথে তিনি বলে গিয়েছেন সিলেটের মানবিক ডাক্তার, তিনি এয়ার অ্যাম্বুলেন্সের অভাবে মৃত্যুবরণ করেছে, তাকে সিলেটের আইসিইউ এর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তিনি সেটাকে ভুলভাবে বুঝেছেন, যার ফলে আজকে এই সংকট তৈরি হয়েছে। এই সংকট তৈরি করার জন্য শুধু এই সংকীর্ণতা তৈরির জন্য শুধু সংকট নয়, এই সংকীর্ণতা কেবল মানসিক বোধসমতার জন্যই অবস্থা হয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আমার বক্তব্য ডিফেন্স করে দেওয়ার জন্য, আমাদের বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আমি এই সংসদে জোর দাবি জানাচ্ছি যাতে আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায় এই প্রস্তাবটি যাতে এই সংসদ গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এরই মাধ্যমে আমাদের আজকে গঠনমূলক এবং যুক্তি খণ্ডন অর্থাৎ বিতর্কটি বিচারক আমাদের দুইজন মহামান্য ফ্যাকাল্টি মেম্বার। আমাদের সাথে আরো একজন গেস্ট যুক্ত ছিলেন, সাবেরি মহন্তা ম্যাম, ইএলএল একটু অনুরোধ করবো আমাদের আয়োজন বলার জন্য। সাবির মহন্ত স্যার, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিবিএ ডিপার্টমেন্টকে এরকম একটা খুবই কনস্ট্রাকটিভ একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করার জন্য। তো আমার একটু জয়েন করতে দেরি হয়েছে, আমি আরো আগে জয়েন করতে চাচ্ছিলাম। সো আমি স্টুডেন্টদের পার্টিসিপেশন যেভাবে সারা পেয়েছেন আপনারা, এটাতে আমি এটা বলতে চাই যে স্টুডেন্টদের মধ্যে যে ডিবেট নিয়ে বা এরকম এই
প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তাদের মধ্যে এটা নিয়ে যে ইন্টারেস্ট গ্রো করতে আপনারা পেরেছেন, তো এটার জন্য আমি আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। তো আমি আশা করব যে আমরা এরকম বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আরো ইনভলভ হব, এবং এর ফলে আমাদের যে ফ্রাস্ট্রেশন আছে বা আমাদের যে এই সামগ্রিক সিচুয়েশনে আমাদের মধ্যে যেসব ইনসিকিউরিটিজ আছে এগুলোর সাথে আমরা খুব ভালো মতো ডিল করতে পারবো, এবং এতে আমাদের মেন্টাল হেলথ অনেক ভালো থাকবে। আর আমি সবার জন্য শুভকামনা যে তারা আরো ভালো করবে, বা তারা হয়তো বা বুঝতে পারবে যে তাদের কি ভুল ত্রুটি হচ্ছে, তো সেগুলোকে তারা আরো ডেভেলপ করবে এবং আরো বেশি বেশি এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা ডিবেট এন্ড পাবলিক স্পিকিং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আপনাদের আশাই ব্যক্ত করছি। আমি তো আমাদের শ্রদ্ধা কিছু ধন্যবাদ মিরাজকে এত সুন্দর একটা আয়োজন উপস্থাপন করার জন্য প্রথমে, এবং আমি আরো ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের, যে এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকেও তারা যে নিজেরা উৎসাহী হয়ে আজকে এই আয়োজনে তারা সাড়া দিয়েছে এবং তারা খুব সুন্দরভাবে, খুব গঠনমূলক ভাবে, বেশ যুক্তি তর্কের মাধ্যমে তাদের তথ্যগুলো উপস্থাপন করেছে। এজন্য সবার কাছে আমি আরো একবার অভিনন্দন জানাই। তো আমি যে বিষয়ে কয়েকটি নিয়ে একটু বলবো, যে আমরা এখানে 6 জন বক্তার কথা শুনেছি, 3 জন আমাদের সরকারি পক্ষে ছিল, 3 জন বিরোধী দলে ছিল, এবং 6 জনই খুব সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে তাদের বিষয়গুলোকে আমাদের মাঝে উপস্থাপন করেছে। তো আমরা যেহেতু এখানে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা আমাদের সবকিছু উপস্থাপন করতে চাই, এখানে আমি ছোট টিপস বলতে পারি, উপদেশ বলতে পারি, সাজেশন বলতে পারি, যেটাই বলি না কেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের যেই দুর্বলতাগুলো আছে সেইগুলো যেন আমরা একটু কাটিয়ে উঠি। অবশ্যই সবার কাছে তথ্য থাকে, সবার কাছে উপাত্ত থাকে, আমরা সেগুলোর মাধ্যমেই আমাদের যুক্তি খণ্ডন করি, আমরা প্রাসঙ্গিক প্রশ্নগুলো করি, কিন্তু যেই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস থাকে, অপারগতা থাকে, ওই জায়গাগুলোর দিকে যেন আমরা সবাই একটু দৃষ্টি দেই। বিশেষ করে আমি একটু বলবো যে সময় স্বল্পতাটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয় যে 4 মিনিটের মধ্যে, তখন যেন আমরা আমাদের সমস্ত কথোপকথন সেই সময়টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, আমরা যেন সারমর্মটা নিয়ে আসার চেষ্টা করি এই বিষয়টা। আর কিছু কিছু বক্তার কথা অবশ্যই না বললেই না, আমি সরকারি এবং বিরোধী দলের যে প্রথম বক্তারা যারা ছিলেন তাদেরকে একটু বেশি সাধুবাদ জানাতে চাই, যে তাদের শুরুটা বেশ ভালো ছিল, তাদের সাবলীলতা তথ্যবহুল ছিল, তাদের দুজনেরই সময় বিষয়ে যথেষ্ট কন্ট্রোল ছিল, বাচনভঙ্গি ভালো ছিল। অন্যান্য বক্তাদের মধ্যেও আমি বলতে চাই যে আমাদের যেই বিষয়গুলোতে, যেমন স্পষ্টতা, কারো যদি মনে হয় যে আমাদের উচ্চারণের বিষয়গুলোকে আরেকটু আমাদের নজরে রাখতে হবে, বা আমাদের যদি কথোপকথনের জোরটা না থাকে, যেহেতু বিতর্ক, আমরা যেন আমাদের বলিষ্ঠতাটা থাকে, দ্রুততা, সময়ের শক্তির সঞ্চারটা যেন থাকে, সেই বিষয়গুলোর দিকে আমরা একটু খেয়াল দিব। আমি সামগ্রিকভাবে বলতে চাই, আমি 6 জনের কথাই শুনেছি, আমি প্রথম থেকেই ছিলাম, এবং প্রত্যেকের উপস্থাপনই আমার কাছে ভালো লেগেছে। হার জিত তো থাকবেই, এর মধ্যে থেকে আমরা কতটা ভালো করে বেরিয়ে আসতে পারি, এটাই আমাদের বড় কথা। তো সবাইকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে আমি আপনি শুনবো তার বলে রাখি, আপনারা আজকে আমাদের সাথে যে সব গেস্ট, অতিথি এবং বিচারক মন্ডলী উপস্থিত আছেন, আপনারা আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা এই ডিবেট আমরা ইএলএল ডিপার্টমেন্টের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে সংযুক্ত। অনেক বড়, মানে 4টি টিম পাওয়া খুব একটা রেয়ার বিষয়, যেখানে আমরা অনেক ডিপার্টমেন্ট থেকে টিমই পাইনি, সেখানে একটা ডিপার্টমেন্ট থেকে আমরা 4টি টিম পেয়েছি। তো ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইএলএল ডিপার্টমেন্টকে। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ মিরাজ, আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্টকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, বিশেষ করে এই লকডাউন এবং প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম ভার্চুয়াল একটা প্রোগ্রাম
এবং আশা করি প্রোগ্রামটা খুব সাকসেসফুলি এটা সম্পন্ন হবে। তো এরপরে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই এখানে আমাদের যারা বিচারক আছেন এবং আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ দিই। এছাড়াও আমি আরো বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যারা এখানে আমাদের আজকের বিতার্কিক, যারা ইংলিশ এবং হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা অংশগ্রহণ করেছে, সবাইকে আমার স্পেশাল থ্যাঙ্কস এবং ওয়েলকাম। তো ম্যাডাম ফারজানা ম্যাডাম বেশ কিছু ইনস্ট্রাকশন আমাদের দিলেন টিপসের ব্যাপারে, আমাদের ডিবেটের ব্যাপারে। সো আমি ম্যাডামের কথার সাথেই আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ডিবেটের ক্ষেত্রে আমাদের একটু তথ্য উপাত্ত বা বিশেষ করে যে আমরা যে পরিসংখ্যান বা এই ধরনের ডাটাগুলো উপস্থাপন করি, এই ডাটাগুলোর দিকে আমাদের আরেকটু মানে যত্নশীল হওয়া উচিত। তাহলে আমাদের যুক্তিগুলোকে আমরা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। এছাড়াও আমাদের মোটামুটি আজকের যে আমি পুরো প্রোগ্রামটাতেই ছিলাম, তো আমাদের উভয় দল খুব ভালোভাবে তারা উপস্থাপন করেছে। বিশেষ করে সরকারি দল তারা অনেক ভালোভাবে ওভারঅল সামগ্রিক যে আমাদের সংকীর্ণতার যে বিষয়গুলো সেগুলোকে উপস্থাপন করেছে এবং আমাদের বিরোধী দল তারাও যথেষ্টভাবে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করেছে। সো দুই দলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারাই জয়ী হোক না কেন, এটা হচ্ছে আমাদের একটা মানে এটাকে কি বলবো, এটা প্রতিযোগিতার মঞ্চ, সুতরাং একটা জয়ী এবং বিজয়ী থাকবে স্বাভাবিক। তবে যেই দলই জয়ী হোক না কেন, আমি উভয় দলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মেরাজকে আবারও ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে শহীদ স্যারকে আমন্ত্রণ জানাবো সমাপনী বক্তব্য প্রদানের জন্য। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই সিচুয়েশনে যেহেতু আমাদেরকে অনলাইনে ক্লাসে অনেক সময় ল্যাপটপ বা মোবাইল সবকিছু নিয়ে একটা ডিভাইসের সঙ্গে থাকতে হয়, তার মধ্যে আমরা অনুরোধ করে এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের বিচার কার্য চালানোর জন্য সময় বের করে আমাদের যে জাজেসরা আমাদেরকে সময় দিয়েছেন, ফারজানা চৌধুরী ম্যাডাম এবং আবু জুবায়েদ স্যার, কারণ প্রত্যেকেরই আসলে যেটা হয় যে সন্ধ্যার থেকে একটা ফ্যামিলি ইনভলভমেন্ট থাকে, তো এটা কিন্তু এক ধরনের বড় স্যাক্রিফাইস। তো সেই স্যাক্রিফাইস করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের আরেকজন স্যার যুক্ত হয়েছেন স্টুডেন্টদের বক্তব্য জাস্ট প্রত্যক্ষ করা বা এটাকে উপভোগ করার জন্য, সেটাও অনেক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যারকে। আর আমাদের স্টুডেন্টদের কথা না বললেই নয়, আমি এখানে আমাদের বিজনেসেরও কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি এবং দুই ডিপার্টমেন্ট যারা এখানে বক্তব্যে মানে পক্ষ এবং বিপক্ষ দল হিসেবে আছেন, এখানে সংসদ সদস্য হিসেবে আরো অনেকেই উপস্থিত আছেন মনে হচ্ছে। কারণ আজকের সংখ্যাটা খুব মানে আবেগ আপ্লুত হওয়ার মতো। কারণ হলো যে প্রত্যেকেই দেখা যায় যে কোনো না কোনো ভাবে ব্যস্ত থাকে, সো তারা তাদের ডিপার্টমেন্টকে সমর্থন করার জন্য আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, এটা সত্যিই মানে চোখে লাগার মতো এবং ভালো লাগার মতো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যখনই কেউ যে ধরনের বিতর্কই হোক, পার্লামেন্টারি অথবা সাধারণ বিতর্ক যেটাই হোক না কেন, বিতর্ক প্রতিযোগিতা মানেই যারা এই বিতর্কে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এখানে প্রস্তুতি নিতে হয়। তো প্রস্তুতি নেওয়াটা এক ধরনের ইনভলভমেন্ট, একটা এঙ্গেজমেন্ট। কারণ হলো যে আমরা ঘরে এই লকডাউন সিচুয়েশনে থেকে এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছে, এক ধরনের আমাদের মধ্যে এক ধরনের বোর্ডেম, যেটা হলো যে একটা বোরিং একটা ভাব কাজ করছে। সো এই যে কিছু প্রোগ্রামের মধ্য দিয়ে অন্তত মানে আমরা হয়তো ওই রিয়েল ফ্লেভারটা পাবো না পুরোপুরি, তারপরে যতটুকু সম্ভব এই যে একটা প্রাণবন্ত উপস্থাপনা, সবাই মিলে একসঙ্গে হওয়া, এটা কিন্তু একটা খুব বড় বিষয়। সো বিজনেস ডিপার্টমেন্টে বিশেষ করে মিরাজ ডিবেট ক্লাবের কনভেনার বা এখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন বিজনেস ডিপার্টমেন্ট থেকে। মিরাজ এবং মিরাজের পুরো টিম এই যে একটা উদ্যোগ নিয়েছে এবং সেখানে যে আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, বিশেষ করে মিরাজ অলরেডি উল্লেখ করেছে যে আমরা একটা ডিপার্টমেন্ট থেকেই 4টা টিম পেয়েছি না মিরাজ, ট্রিপলি থেকে না ইএলএল থেকে না মিরাজ? স্যার ইএলএল থেকে স্যার। ওকে নিবিড়, হ্যাঁ ইএলএল থেকে। তো ইএলএল ডিপার্টমেন্টকে এর জন্য আমাদের মনে হয় যে একটু বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইএলএল ডিপার্টমেন্টের প্রাপ্য। এবং সবচেয়ে বড় কথা যে যাদের না হলে এত সফল প্রোগ্রাম করা সম্ভব হবে না বা হয় না, সেটা হলো যারা বিতার্কিক
এবং যারা এটাকে পেট্রোনাইজ করছে, যারা এর ব্যাকগ্রাউন্ডে আছে, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি যে এরপরে আমাদের যে আরো দুটো গ্রুপের প্রতিযোগিতা আছে, সেটা সরি, প্রথম রাউন্ডে আর একটা আছে, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। আজকের টপিকটাও বেশ একটু মানে পাজলড হওয়ার মতো। মানে এখানে ব্যাপারটা এমন, আপনি উক্তিটা দেখেন যে আমরা বলছি আমরা যতটা সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায়। তার মানে সংকটটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করছি না। মানে এখানে আমরা যতটা সংকটে, কথার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে সংকটকে আমরা পরিহার করছি না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আসলে তার চেয়ে বেশি আমাদের সংকীর্ণতা। তো এইটা বলে এটার পক্ষ বিপক্ষ, অর্থাৎ সরকারি দল তার মতো করে খুব স্ট্রং কিছু তথ্য উপাত্ত তুলে ধরে যুক্তি দেখিয়েছে, বেসরকারি দল যারা বিরোধী দল তারা তাদের বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়েছে বা এটা পাশ না হওয়ার ব্যাপার নিয়ে যে কথা বলেছে। আসলেই সত্য যে আমরা সংকীর্ণতা আমাদের আছে, আমাদের প্র্যাকটিসের সমস্যা আছে, আমরা মানসিকতার দিক থেকে অনেক সমস্যা আছে আমাদের। হ্যাঁ, কোভিড-19 নিয়ে আপনারা অনেক কথা বলেছেন যে আমাদের মানুষ, আমরা সাপোজ আমাদের প্রধানমন্ত্রী হয়তো খুব সুন্দর করে বলছে যে আমি জনগণের সহযোগিতা চাচ্ছি, কিন্তু আসলে যেটা হয় যে আর্মি নামিয়ে লাঠির পেটা করে অনেকটা ঘরে তুলতে হয় মানুষকে। এটা যেমন আমরা অস্বীকার করতে পারি না, ঠিক সেরকম আসলে আমরা যদি খুব নিরপেক্ষভাবে চিন্তা করি, আমাদের রিসোর্সের অপ্রতুলতাকেও আমরা হয়তো অস্বীকার করার কোনো সুযোগ রাখি না। সো আমার মনে হয় যে উভয় পক্ষের যুক্তি খণ্ডন এবং বক্তব্য, তথ্য উপাত্ত উপস্থাপনের মধ্য দিয়ে আজকে খুব চমৎকার যে আয়োজন এবং চমৎকার যে বক্তব্যটা, বিতর্কটা শেষ হলো পার্লামেন্টারি ডিবেট হিসেবে। আমাদের বিচারকরা ফলাফল দিয়ে দিলে আমরা ফলাফলটা আপনাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে, অর্থাৎ ডিবেটের জন্য বিজনেস মানে স্কুলের যে ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাবের যে পেজ আছে, সেখানে আমরা হয়তো দিয়ে দিতে পারবো। যদি আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে হয়তো আমরা ফলাফলটা পেয়ে যাব। যেহেতু আমরা অনলাইন সেশনে আছি, এই জন্য আমার মনে হয় যে এই ফলাফলের জন্য আমরা এই সেশনটাকে আর প্রলং না করে আমরা হয়তো এখান থেকে বের হয়ে যাব। বাট আমি নিশ্চয়তা দিতে চাচ্ছি অ্যাজ এ কনভেনার অফ ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাব বিজনেস স্কুল, যে আপনাদের খুব ফেয়ার জাজমেন্টের মধ্য দিয়ে ফলাফলটা আপনাদের হাতে খুব শীঘ্রই পৌঁছে যাবে। সমাপনীর আগে যদি উভয় দলের দলনেতার মধ্য থেকে কেউ কিছু বলতে চান, মানে এখন তো বিতর্কের বাইরে ইনফর্মালি যদি কেউ কিছু বলতে চান, আপনাদের অনুভূতি বা আপনাদের চেষ্টা সেটা নিয়ে, আমার মনে হয় মিরাজ 2-1 মিনিট সময় দেওয়া যেতে পারে নাকি বলেন? অবশ্যই। যদি কারো কিছু বলার ইচ্ছে থাকে, আপনারা যেহেতু আজকে অনেকেই উপস্থিত আছেন, কারো কিছু বলার ইচ্ছে থাকলে বলতে পারেন। দলনেতা ছাড়া যদি কোনো পার্লামেন্ট বা কোনো অবশ্যই হ্যাঁ, যে কেউ যে কোনো অনুভূতি শেয়ার করতে পারেন, হ্যাঁ সেটা অবশ্যই হতে পারে, বলেন। ওকে, আসসালামু আলাইকুম। ইউএনএল ডিপার্টমেন্ট থেকে হাসিবুল আলম বলছি। ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাব একজন সদস্য আমাদের ইউএনএল ডিপার্টমেন্টের। তো প্রথমেই বিজনেস ডিপার্টমেন্টকে সাধুবাদ জানাচ্ছি এত বড় একটা আয়োজন করার জন্য। আমাদের ভার্সিটির আমাদের একটা সেন্ট্রাল ডিবেট ক্লাবের প্রয়োজন ছিল, অনেক দিন থেকে আমাদের প্রত্যাশা ছিল, আমরা চেষ্টা করছিলাম কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। আশা করি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা সেই প্রচেষ্টাটা সফল হবে এবং আমরা অন্যান্য ভার্সিটির সাথেও ডিবেটে যুক্ত হতে পারবো এবং আমাদের এই ইন্টার ডিপার্টমেন্ট যে ডিবেটটা আছে সেটা প্রসেসিং অনুযায়ী চলবে। আমি আশা করবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কোনো না কোনো সেমিস্টারে এরকম করে ডিবেটের আয়োজন করবে, আমরা বলার সুযোগ পাবো, বিতর্ক করার সুযোগ পাবো, জ্ঞান অর্জনের সুযোগ পাবো। আমি এছাড়া বিজনেস স্কুলের ডিবেট ক্লাবের যত আমাদের ফ্যাকাল্টি মেম্বার আছে তাদেরকেও একটু অভিনন্দন জানাতে চাই। তারা সারাদিন ক্লাস করার পরেও আমাদের সাথে এইভাবে সময় দেওয়ার জন্য, এবং সাথে করে আমরা আমাদের ইএলএল ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ জসিমউদ্দিন স্যারকেও একটু ধন্যবাদ জানাতে চাই। স্যারের প্রচেষ্টায় আমাদের সমন্বয়ে আমরা 4টা টিম তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে ভালো খারাপ সেটা পরের কথা, আমরা প্রায়োরিটি দিয়েছি যে কাদের মধ্যে আগ্রহ আছে, কারা বিতর্কটা করতে চাচ্ছে, আমরাও এটার মধ্য দিয়ে আমাদের ক্লাবের সদস্যদেরকে একটু যাচাই করে না, এই আর কি। তো আমি আবার সর্বশেষে বিজনেসের ডিবেট ক্লাবের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসিবুলের কথা ধরে, মিরাজ আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, হাসিবুলের কথা ধরে বলতে চাই যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডিবেট ক্লাব আছে, আমার মনে হয় যে আমরা হয়তো একটা সিচুয়েশনটা একটু নর্মাল হলেই
আমরা হয়তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা টিচাররা দায়িত্বে আছেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিবেটের যিনি প্রধান হয়তো লাইক আমাদের যেমন মিরাজ এখন আছেন, এরকম যারা আছেন তাদেরকে নিয়ে আমার মনে হয় যে আমরা একটা সময় বসে আমরা মোটামুটি একটা হয়তো ফরওয়ার্ডিং তৈরি করে দিতে পারি, যেখানে আমাদের সবারই হয়তো স্বাক্ষর থাকলো। আমরা ভার্সিটির কাছে জোর দাবি জানাবো যে এখন আমরা চাচ্ছি, আমাদের যেহেতু একটা ভালো প্ল্যাটফর্ম, আমরা যেহেতু অন্যান্য ডিপার্টমেন্ট ওয়েল স্ট্রাকচার, আমরা ইন্টারেস্টেড, জাস্ট আমি নতুন দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হলো, আমি চাই যে আমার অন্য ডিপার্টমেন্টের টিচার, আমার প্রিয় কলিগদেরকে নিয়ে সবার সহযোগিতায় আমরা একটা সেন্ট্রাল ডিবেট ক্লাব অবশ্যই করব। আমার মনে হয় যে প্রভিসি স্যার এবং ভিসি স্যারের মাধ্যমে, যেহেতু আপনারা জানেন যে প্রভিসি স্যার আমাদের ডিপার্টমেন্টের ডিনও, কাজে আমরা খুব শীঘ্রই আশা করছি যে এটার ব্যাপারে একটা সফল আউটকাম আনতে পারবো ইনশাল্লাহ। আমাদের স্যারেরা যারা আছেন তারা সহযোগিতা করলে ইনশাল্লাহ হবে। আর ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ নিবিড়, ঠিক, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আজকের সরকারি দলের সংসদ নেতা, সংসদ সদস্য স্যার। আসলে এই বিতর্কতে আসলে কি কতটুকু পারফরমেন্স হয়েছে সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে কতটুকু পারফরমেন্স করেছি বা কতটুকু এফোর্ট দিতে পেরেছি সেটা আমি চিন্তা করে আজকে আসলে ইনভলভ হই নাই। সেটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি এখানে কিছু শিখতে এসেছি স্যার। এটা থেকে আশা করি আসলে আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে আসলে আমাদের পথ চলা শুরু হবে। যদিও আজকের বিতর্ক প্রতিযোগিতা স্বল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারছি আমাদের সাধ্যমতো আমরা এফোর্ট দিয়েছি। আশা করি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের, আমাদের ডিবেট ক্লাবের মেম্বাররা আছেন, তারা এটা কনসিডার করবেন। এই বলে করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মহিউদ্দিন। অ্যাকচুয়ালি কি আপনাদের থেকে আমরাও শিখছি, আপনারা আপনাদের একজন টিমমেট বা অন্য ডিপার্টমেন্টের থেকে শিখছেন। শেখার মধ্য দিয়ে যেমন আপনারা নিজেদের ডিপার্টমেন্টের মধ্যে ভাগ হয়েও দুইটা দল করে নিজেদের মধ্যে বিতর্ক হবে, তারপরে ইন্টার ডিপার্টমেন্ট হবে, দেন আমরা ইন্টার ইউনিভার্সিটি করতে পারবো। এটা কি হলো যে ভেতরে আমাদের রিহার্সাল গুলো হলো, আমাদের চর্চা থাকলো, যত বেশি চর্চা থাকবে তত কিন্তু ভালো বিতর্ক আপনারা বাইরে, যখন আপনি ইউনিভার্সিটি প্রেমিসিসের বাইরে করবেন, ইভেন একটা পর্যায়ে কিন্তু ইউনিভার্সিটি লাইক জুনিয়ররা যদি এর দ্বারা মানে গ্রুমিং হয়, তারা যদি হ্যাবিচুয়েটেড হয়, তাদের যদি চর্চাটা ভালো মতো হয়, তাহলে কিন্তু জুনিয়ররা একটা পর্যায়ে যে ইন্টারন্যাশনাল ডিবেটে অংশগ্রহণ করার বা এরকম ন্যাশনাল ডিবেটে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারবে। তো এটার জন্য আসলে প্র্যাকটিসটা দরকার। আমরা মনে করি এটা এক ধরনের প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে সবারই কোনো না কোনো পার্সপেক্টিভে লার্নিং, যুক্তি খণ্ডন থেকে শুরু করে উপস্থাপন, বাচনভঙ্গি, সবকিছুতেই কিন্তু এটা একটা লার্নিং, যে কিভাবে আমি কতটা রেলিভেন্ট তথ্য উপাত্ত উপস্থাপন করব, আমার টাইমিং ব্যাপারে সচেতনতা, সবকিছু আপনাদের টিচাররা আপনাদেরকে অ্যাডভাইস করছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটা একটা সুযোগ। অনেক ধন্যবাদ সবাইকে। আমি মিরাজুলকে বলবো যে আমি বিরোধী দলীয় পক্ষ থেকে একটু বলতে চাচ্ছি। হ্যাঁ মাহমুদ, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম, আমি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে বলছি, বিরোধী দলীয় নেতা হিসেবে আজকে পার্টিসিপেট করেছিলাম। আসলে বিতর্ক জগৎ, সাংস্কৃতিক জগৎ বা আমাদের যে অন্যান্য সহশিক্ষা কার্যক্রম আছে ওইগুলা অবশ্যই অনেক ভালো, এবং বিতর্কের জায়গাটা যেটা আমি মনে করি এখানে অনেক বিস্তর যে চিন্তা ভাবনার বিষয়, বা প্রতিটি বিতর্কে অংশগ্রহণ করার আগে আমাদের স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ কিন্তু যুক্তি দিয়ে ভেবে চিন্তে নিতে হয়। তো এখানে আসলে ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তির যে অনেকটাই উপকার হয়, এবং সময় সাপেক্ষ যে সিদ্ধান্ত, প্রশ্নের উত্তর দেওয়া বা পয়েন্ট অফ অর্ডার, এখানে কিন্তু সময় সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার একটা অভ্যাস তৈরি হয়। সেই জায়গা থেকে বিতর্ক অবশ্যই একটি আদর্শ প্ল্যাটফর্ম। আজকে যে ম্যানেজমেন্টে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার ফার্মাসি ডিপার্টমেন্টের যারা কষ্ট করে দেখেছেন, এবং আমাদের যে দুজন স্যার, শ্রদ্ধেয় স্যার, ওনারা আমাদেরকে এই বিতর্কে ভালোভাবে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি সেই জন্য নোটিশ আসার পর থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। শ্রদ্ধেয় আবু জুবাইর স্যার এবং ইমরানুল মানিক স্যারকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। এছাড়াও আজকে যারা সরকারি দল ছিলেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকে সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাহমুদ, অনেক ধন্যবাদ। এবং আসলে স্যাররা আপনাদের পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন, এটা শুনেও ভালো লাগছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররা যদি স্টুডেন্টের জন্য ডেডিকেটেড হয় তাহলে আমার মনে হয় আমরা অনেক ভালো বিতর্ক বের করে আনতে পারবো ইনশাআল্লাহ।
মিরাজুল, আমার মনে হয় আপনি এখন সমাপনী দিতে করতে পারেন, এবং যেটা হলো যে রেজাল্ট আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আশা করি মিরাজুলের ব্যাপারে বলবেন। আজকে কিন্তু অনেক মানুষ উপস্থিত, আমি ছোট্ট করে একটা একজন স্বপ্নদ্রষ্টা গল্প বলবো। আমাদের এই ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাবের যে ফাউন্ডার ছিলেন শ্রদ্ধেয় অলিউল্লাহ স্যার, তিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখতেন যে একদিন এনইউবি থেকে একটা টিম ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত ডিবেট করবে। সেই অনুপ্রেরণা আজকে আমরা এই সকল ক্যাম্পাসে সকল ডিপার্টমেন্ট নিয়ে এই আয়োজনের এই স্যার inspiration পেয়েছি। সেখান থেকে শুরু। তো এই আয়োজন সফল করার জন্য যারা ব্যাকগ্রাউন্ড অক্লান্ত পরিশ্রম করছেন তাদের নামগুলো স্যার আমি একটু বলতে চাইবো। আমাদের সাথে আছেন স্যার আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি অফ দি পাবলিক স্পিকিং ক্লাব নাইমুল ইসলাম নিবিড়। এছাড়াও আনকন্ডিশনালি আমাদের সব সময় মানে সাপোর্ট দিয়ে গেছেন বখতিয়ার ভুইয়া, সাব্বির ইকবাল, তাহিয়া তাহা, সবার স্যার মানে একত্রিত হয়ে কিন্তু স্যার আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি। এবং আমরা আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে সুন্দর টিম পাবো এবং ন্যাশনাল পর্যায়ে ডিবেট করবো এবং সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। আর আজকে যারা আমাদের আচ্ছা মিরাজ, একটু ইন্টারাপ্ট করে, আজকে যে এত আছে মানে আমাদের পার্টিসিপেন্টস, আপনারা একটি ভালো একটা স্ক্রিনশট রেখেছেন? আমার মনে হয় নিবিড় বা যে কেউ একজন একটু ভালো। জি স্যার, রাখা হয়েছে স্যার। হ্যাঁ, এটা আপনারা ওই যে ডিবেট ক্লাবের যে ফেসবুক পেজ, ওখানে একটু পোস্ট করে স্ট্যাটাসও দিয়ে দিবেন, আপডেট দিয়ে দিবেন যে আমরা এটা কন্টিনিউ করছি এবং সাকসেসফুলি চলছে। হ্যাঁ, আশা করি। ওকে স্যার। হ্যাঁ মিরাজ, শেষ করেন, বলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় জুড়ে আমাদের পাশে থাকার জন্য, বিশেষ করে বিচারক এবং অতিথিবৃন্দ যারা ছিলেন, এবং বিশেষ করে আজকে যারা দুই দলকে সাপোর্ট দেওয়ার জন্য এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিলেন, অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করছি, কিন্তু এখানেই শেষ নয়, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই আমরা আপনাদেরকে মেইলের মাধ্যমে আজকের ফলাফলটি জানিয়ে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই লকডাউনে সবাই বাসায় থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।